নমস্কার। আবার আমরা দ্বিতীয় এপিসোডে ডক্টর বাসুকে নিয়ে চলে এলাম। ডক্টর শুভেন্দু বাসু, বিশিষ্ট রোগ বিশেষজ্ঞ এবং সার্জেন। তো ওনার কাছে এখনো প্রচুর কথা শোনার আছে। আমি বলেছিলাম যে এইটুকু সময়ে সম্ভব না, যার জন্য ওনাকে নিয়ে আসতে হলো আবার দ্বিতীয় এপিসোডে। তো আজকে আমরা ডক্টরবাবুর কাছে শুনবো এই যে রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্যাপিং, ক্রাউনিং, এটা নিয়ে ডক্টরবাবু একটু বিস্তারে আপনাদেরকে বলবেন। একটু ডক্টরবাবু বলুন আপনি। প্রথমে শুরু করি রুট ক্যানাল থেরাপি নিয়ে। আর রুট ক্যানাল থেরাপি হচ্ছে, ধরুন একটা, ওটা দুরকম ভাবে আমি বলি, একটা ভাইটাল টিথ, একটা নন ভাইটাল টিথ। ভাইটাল টিথ মানে যে একটা পেশেন্ট আমার কাছে এলো, তার প্রচন্ড ব্যথা, এবং আমরা হয়তো এক্সরে বা অন্য কিছু করে দেখলাম যে পাউচ চেম্বারটা ইনভলভ হয়ে রয়েছে এবং সে থাকতে পারছে না। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইন্ডিকেশন হচ্ছে রুট ক্যানাল থেরাপি। আবার তেমনি পেশেন্টের পেন নেই, কিন্তু দাঁতের কালারটা ডিসকালার্ড হয়ে গেছে, মাঝে মাঝে একটা পেরিএপিকাল উপরে একটা ফুসকুড়ি মতো হচ্ছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু দ্য ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে রুট ক্যানাল থেরাপি। রুট ক্যানাল থেরাপিটা একটা থেরাপি, কিন্তু ইট ইজ জাস্ট আ থেরাপি। এখানে আমাদের আইডিয়াটা থাকে যে প্রত্যেকটা দাঁতের ভেতরে একটা পালপাল চেম্বার থাকে, যেখানে নার্ভ বান্ডেলস থাকে। ওই নার্ভ বান্ডেলটাকে ক্লিয়ার করে দেওয়া। আচ্ছা, এবার যেটা নার্ভ বান্ডেলটাকে অ্যাপ্রোচ করতে গিয়ে যে ক্যানালটা আমি বার করছি, সেই ক্যানালটাকে স্টেরিলাইজ করে আস্তে আস্তে ওটাকে ফিল আপ করে দেওয়া। একটা স্পেসিফিক গাট্টা পার্চা বলে আছে, তাই এটা দিয়ে ফিল আপ করে দেওয়া। তাতে কি হলো, দাঁতটা থেকে গেল, ব্যথা চলে গেল, দাঁতটা ডেড হয়ে গেল, কিন্তু ফাংশনাল থেকে গেল। এই হচ্ছে রুট ক্যানাল থেরাপি। এরপরে রুট ক্যানাল থেরাপিতে যেহেতু আমরা দাঁতটাকে হলো করে ফেলছি, মানে যখন আমরা ক্যানালিং করছি, তো তখন ওটাকে গার্ড দিতে একটা ক্যাপ বসিয়ে দিলে ভালো। আচ্ছা। এবং যাদের ধরুন একটা দাঁত করা হলো, তারপরে হয়তো দুটো দাঁত উনি আগেই তুলে ফেলেছেন, তারপরে আরেকটা দাঁতকেও আমরা রুট ক্যানাল করেছি, তখন আমরা ওখানে ব্রিজ ট্রিটমেন্ট দিলাম। আচ্ছা, ব্রিজ ট্রিটমেন্ট, ওকে, এইভাবে। আচ্ছা ডক্টর, আগে তো আমরা দেখতাম যে আগে ওই দাঁত ঢুকিয়ে দেওয়া হতো, আবার রাত্রিরে দাঁতটা খুলে রাখা হতো। এখন পার্মানেন্ট দাঁত হয়, পার্মানেন্ট আপনারা দাঁত বসিয়ে দিচ্ছেন। সেই ব্যাপারে একটু আমার দর্শকদেরকে বলুন। নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে যে ক্যাপিং, ব্রিজিং, ইমপ্ল্যান্ট, এই তিনটে ভাগে ডেঞ্চার জিনিসটাকে, আগে যেটা করা হতো খোলা পড়া দাঁত, এটাকে বলা হতো আরপিডি, মানে রিমুভেবল প্রস্থেটিক ডেঞ্চার। তো এই আরপিডি যেটা, সেটা ধীরে ধীরে কিন্তু সাবস্টিটিউটেড হয়ে গেছে। এখন আর মানুষের পক্ষে রেগুলার করছে ওই দাঁত, এবং ওটা একটা সোশ্যাল অবলিগেশন অলসো। কারণ কি, সে বিয়ে বাড়ি গেছে, তাকে রাতের বেলা আবার দাঁতটা খুলে রাখতে হচ্ছে। তো এখন সেই জিনিসটা কনসেপ্টে চেঞ্জ হচ্ছে, এবং আমি এখন দেখছি, সত্যি কথা বলতে কি, খুবই মিডল ক্লাস যারা, তারাও চেষ্টা করছে করার, তারাও আরপিডিটা কেউ করতে চাইছে না। আমার নিজেরও চেম্বারে অভিজ্ঞতা, যেটা একদম হয় না বললেই চলে, প্রায় হয় না, 1% 2% হয়তো। এখন এই যে আমরা যে করছি, তাতে ব্রিজ ট্রিটমেন্ট, যেখানে ধরুন দাঁত নেই, সেখানে আমরা দাঁত ফিক্স করছি, সেখানে দুটো পিলার, ব্রিজের পিলার লাগবে। তো ঠিক সেরকম ভাবে দুটো পিলার পাশাপাশি দুটো দাঁতকে কেটে আমরা একটু ছোট করি, করে একটা ক্যাপ বসালাম, এবার মাঝখানে দাঁতটা বসে। আচ্ছা আচ্ছা। এবার এই যে ক্যাপিং গুলো হচ্ছে, সেগুলোতে কিন্তু প্রচুর কোয়ালিটি আছে। আচ্ছা, ভ্যারাইটিস কোয়ালিটির হয়। অর্থাৎ ধরুন মেটাল, যেটা আমরা মেটাল সেরামিক ক্যাপ দিচ্ছি, সেই মেটাল সেরামিকে, সেই মেটাল যদি একটু কস্টলি মেটাল নেওয়া হয়, যেমন ক্রোম, কোবাল্ট, তাহলে একটু বেশি খরচ পড়ে। আবার মেটাল ফ্রি, একদম ফ্রি, টোটালি সেরামিক, মানে পর্সেলেন আছে, এরকম ক্যাপও করা হয়, যেটাকে জিরকোনিয়া বলে। তো এইগুলোর উপর ডিপেন্ড করে কস্ট অফ থেরাপিটা একটু চেঞ্জেস হয়। এটার মধ্যে লংজিভিটিরও কম বেশি আছে? লংজিভিটি ভালোই আছে। তো আবার কিছু কিছু আছে, যেরকম জিরকোনিয়া হলো বা ক্রোম কোবাল্ট আমি যেটা বললাম, এগুলোতে অনেক চেম্বারেই, আমার চেম্বারেও আছে, যে আমরা ওয়ারেন্টি দিয়ে রাখি, যে পেশেন্ট হয়তো বাই চান্স যদি কোনোভাবে ভেঙে গেল বা কিছু হলো, ওটা ফ্রি রিপ্লেসমেন্ট করা হয়। এরকম ভাবে পেশেন্টকে অ্যাডজাস্ট করা হয়। আমরা যখন শুনেছি যে ক্যাপগুলো বসানোর সময় বিভিন্ন মিডিয়া ইউজ করা হয়,
অনেকের ক্ষেত্রে এক একটা মিডিয়া কাজ করে, কারো হয়তো ক্যাপটা খুলে চলে এলো, তাকে হয়তো আবার অন্য একটা সিমেন্ট না। বলে আর কি মিডিয়া সেটা দিয়ে না, বসে দেয়। যে সিমেন্টটা হ্যাঁ, দিয়ে হ্যাঁ। বসানো হয় এমনি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, সেটাকে বলে গ্লাস অ্যানোমার। আচ্ছা, এটা সব জায়গাতেই গ্লাস অ্যানোমার হবে, এবং গ্লাস অ্যানোমারটা তো বহুত কোম্পানি বানাচ্ছে, অনেক রকম কোম্পানি বানাচ্ছে। আচ্ছা, আচ্ছা, সেখানে খারাপ ভালোর ব্যাপার থাকে, আচ্ছা, যেহেতু আচ্ছা। অনেক কোম্পানির কারোর হাতে মেটেরিয়াল। এবার যেসব ক্ষেত্রে ক্যাপটা খুলে যাচ্ছে বা ব্রিজটা খুলে যাচ্ছে, ইউজুয়ালি রিটেনশনটা প্রবলেম। আচ্ছা, অর্থাৎ যে কাটিং করা হয়েছে সেই কাটিং এর সময় দ্যাট শুড বি সো পারফেক্ট, ওকে, যে ক্যাপ বা ব্রিজ সেটা যেন একদম পারফেক্টলি সেট হয়ে যায়। সেখানে একটু এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে, আচ্ছা, এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে, যে আগেই বোঝা যায় যে কোন ক্যাপটা এটাতে রিটেনশন কিরকম হবে। মানে প্র্যাকটিক্যালি ডাক্তারের রোল ওই জায়গাটাতেই বেশি বেশি এক্সপিরিয়েন্স রোল বা এক্সপার্টাইজেশন যেটাই। মানে আমরা যে কোনো কাজের ক্ষেত্রেই আমরা বলে থাকি এই কথাটা, যে দাঁত থাকতে কেউ একটা ভালো কাজ করতে পারলো না, তখন বলি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলো না। তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা যদি বুঝতে হয়, আমাদের ডক্টর শুভেন্দু বাসু আছেন, যে কোনো সমস্যার সমাধান উনি করেন এবং একজন ভালো সার্জন। ওনার কাছে আসতে হবে, ওনার পরামর্শ নিতে পারবেন, ওনার ফোন নম্বরও দেখবেন নিচে দেওয়া থাকবে। এবং আপনারাও কেউ যদি আমাদের পডকাস্টে বসতে চান, আমাদের নাম্বার দেখুন নিচে যাচ্ছে, কন্ট্যাক্ট করতে পারেন এবং কমেন্ট করতে পারবেন। আপনি এখানে ডক্টরবাবুর কাছে কিছু জানার থাকলে, ডক্টরবাবুর সাথে দেখা করার থাকলে দেখা করতে পারবেন, কমেন্টে জানতে পারবেন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি আমরা ডক্টর শুভেন্দু বাসুকে নিয়ে, বিশিষ্ট ডেন্টাল সার্জন ডক্টর শুভেন্দু বাসু। রাজীব রায় হেয়ার অ্যান্ড বিউটি স্যালুন, সিটি মল, সেবক রোড, শিলিগুড়ি। রাজীব রায় হেয়ার অ্যান্ড বিউটি স্যালুন, সিটি মল, সেবক রোড, শিলিগুড়ি। ফিরে এলাম বিরতির পর ডক্টর শুভেন্দু বাসুকে নিয়ে, একজন বিশিষ্ট ডেন্টাল সার্জন। খুব বিশিষ্ট আলোচনা এবং খুব আজকের দিনের সব থেকে ভাইটাল এটা। ডক্টরবাবুর কাছে আজকে জেনে নেব, ডক্টরবাবু ওরাল ক্যান্সার এটা নিয়ে একটু আমার দর্শকদেরকে অ্যাওয়ার করুন। সে কিভাবে যত্ন নেবে দাঁতের এবং কিভাবে সে আরো প্রিপেয়ার্ড হবে এবং প্রিভেনশন নিতে পারবে, একটু আমার দর্শকদের জন্য। হ্যাঁ, এটা সত্যি করে এখন একটা অ্যালার্মিং সিচুয়েশন এই কারণেই যে টোটাল ক্যান্সার পেশেন্টের 29% এখন ওরাল ক্যান্সার পেশেন্ট। আর তার থেকেও একটা অ্যালার্মিং ব্যাপার হচ্ছে একটা প্রি ক্যান্সারাস লিশন। আচ্ছা, আমার তো মনে হয় শিলিগুড়িতে অজস্র আচ্ছা, প্রি ক্যান্সারাস লিশন, এটাকে বলে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। কারণ আমাদের দেশে সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে স্ট্যাচুটারি ওয়ার্নিং দিয়ে তো গুটকা, পান পাড়াগার, রজনীগন্ধা যে হারে বিক্রি হচ্ছে আর ইয়াং জেনারেশন খাচ্ছে, এই ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস এটা একটা এমন একটা জায়গায় গেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওল্ডার পিপলের মধ্যে নয়, কিন্তু পুরোটাই নিউয়ার এজ গ্রুপ। আচ্ছা, অর্থাৎ 18-19 থেকে শুরু করে 35 অবধি প্রচুর ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। এবার এই ওরাল সাবমিউকাস ফাইব্রোসিসটা কি, আমি ফার্স্টে প্রি ক্যান্সারাস থেকে আসছি, ক্যান্সারে পরে আসছি। প্রি ক্যান্সার এটা কি, আপনার মুখটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। আচ্ছা, তো আপনি মুখ খুলতে পারবেন না। আমাদের এমনিতে নর্মাল হচ্ছে 3 ফিঙ্গার ওপেন, আচ্ছা, সেটা আস্তে আস্তে আর 2.5, তারপর 2, তারপর 1.5। এবার ভেতরটা ফাইব্রোস্ট হয়ে যাবে, অর্থাৎ পুরো শক্ত ইটের মতো হয়ে যাবে এবং জ্বালা করবে। এই সব স্টেজগুলোতে এসে তখন পেশেন্ট আসে। এবার পেশেন্ট তো তখন রেস্ট্রিক্টেড ওপেনিং অফ মাউথ। এবার রেস্ট্রিক্টেড ওপেনিং অফ মাউথে আমরা ভেতরে কিছুই করতে পারি না। এবার এটার যে ট্রিটমেন্ট প্রোটোকল সেটাও এমন কোনো কিউরেটিভ নয় যে আমি আজকে দিলাম কালকে, মানে নাই করেও বোধ হয় 15টা কোম্পানি আছে যারা সবসময় ডিমান্ড করে যে আমাদেরটা খেলেই ঠিক হয়ে যায়, কারোরটা খেলেই ঠিক হয় না। ওই বিটেল নাট চিউইং এবং অন্যান্য রজনীগন্ধা গুটকাগুলোকে বন্ধ করার পরে কিছু গরম খাবার হ্যানত্যান আমরা যেসব রেস্ট্রিকশন গুলো দিয়ে দিই সেগুলো মেনটেন করলে ধীরে ধীরে পেশেন্ট রিকভার করে এবং সেটা খুবই স্লো রিকভারি, ভেরি স্লো রিকভারি। এবং প্রচুর মানুষ ভুগছে এটাতে, এই প্রি ক্যান্সারাস লিশনসে। তার মধ্যে ওএসএমএফ হয়ে গেল, লিউকোপ্লেকিয়া হয়ে গেল। কারণ এটার মেন কারণটাই হচ্ছে এই যে ফুড হ্যাবিটটা, অর্থাৎ আমি গুটকা খাবো, পান পরাগ খাবো, কথায় কথায় খৈনি খাবো, দিস থিংস আর হ্যাপেনিং। এবার আসছে যে ওরাল ক্যান্সার।
ওটা কিন্তু প্রি ক্যান্সারাস, মানে অর্থাৎ ইট ইজ নট ক্যান্সার, মানে বায়োপসি করলে সিএ বেরোবে না, স্কোয়ামাস সেল কার্সিনোমা বেরোবে না, এরপর হচ্ছে ক্যান্সার। এবার ওরাল ক্যান্সার একই কারণে আমার মনে হয়, যেহেতু আমি নিজে টিউমার টিমে রয়েছি, তো একই কারণেই ওরাল ক্যান্সারটাও বাড়ছে, যেহেতু প্রি ক্যান্সারাস লিশন বাড়ছে, সিও বাড়ছে, তাতে খৈনি আছে। সিগারেট খেলে কিন্তু অ্যাজ সাচ বিশাল কোনো ওরাল ক্যান্সারের পসিবিলিটিস আমি দেখিনি, মানে যতটা খৈনি ঠৈনি, মানে ড্রাই টোব্যাকোতে সবচেয়ে বেশি এফেক্ট। আচ্ছা, সিগারেট খেলে এমফাইসিমা হচ্ছে, লাং ক্যান্সার হচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু ওরাল ক্যান্সারের ক্ষেত্রে বিশাল কোনো রোল দেখিনি। কিন্তু এই যে ড্রাই যে টোব্যাকোস গুলো আছে, আর তার সঙ্গে ব্রিটল নাট, আচ্ছা, সুপারি। তো এবার হচ্ছে যে একটা ডেন্টাল সার্জনের কাজ, যেটা ওরাল সার্জনের কাজ হচ্ছে ডিটেকশন অফ দ্য ওরাল ক্যান্সার, ট্রিটমেন্ট পার্ট নয়। ট্রিটমেন্ট চলে গেল অঙ্কোলজি ডিপার্টমেন্ট। আচ্ছা, অঙ্কোলজিতে দুটো ভাগে ট্রিটমেন্ট করা হয়, একটা সার্জিক্যাল রিমুভাল আর একটা কেমোথেরাপি আর রেডিওথেরাপি, এই চলে। তো এই যে 29 to 30% একটা বড় রেশিও টোটাল ক্যান্সার পেশেন্টের মধ্যে আছে, তার ফলে গভর্নমেন্ট ইজ অলসো অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট। এবং গভর্নমেন্টের একটা, সেন্ট্রাল গভর্নমেন্টেরই একটা প্রজেক্ট আছে, এনওএইচপি, ন্যাশনাল ওরাল হেলথ প্রজেক্ট। তারা একটা বড় পার্টি হচ্ছে ক্যান্সার অ্যাওয়ারনেস। ক্যান্সার অ্যাওয়ারনেসটা মানে প্রবলভাবে করার জন্য আমাদের উপরে ডাইরেকশন দেওয়া আছে, এবং প্রত্যেকটা হসপিটাল ইনক্লুডিং শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে টোব্যাকো কাউন্সিলিং ইউনিট আছে, সেই ইউনিটে একজন কাউন্সিলিং করে, এবং মানুষদেরকে হেল্প করা হয় যাতে ক্যান্সার, যাতে টোব্যাকো ছাড়তে পারে। আচ্ছা, কিছু চিংগাম ফিঙ্গাম আছে বাজারে, নিকোটেক্স বলে আছে, তার সেগুলো চিবোলে একটুখানি ইচ্ছা কম হয়। একটা প্যাচ আছে, যে প্যাচটা গায়ে লাগিয়ে দিলে একটু স্মোক করতে ইচ্ছা কম হয়, বা ওই ইয়েগুলো খৈনি ঠৈনি খেতে ইচ্ছা কম হয়। তো গভর্নমেন্ট লেভেলে কাজ করছে, কিন্তু ইয়াং জেনারেশন এখন তো এত শোনেও না। আর ইয়াং জেনারেশন আমি জানি না, মানে ওরা এতটা কিভাবে এতে আসক্ত হয়ে যাচ্ছে। আর আমার এটাও একটা কিন্তু খুব মানে আশ্চর্য লাগে, যে বড় বড় হিরো যারা আমাদের আছে, তারাও এটাকে, এই ধরনের প্রোডাক্টকে অ্যাড দিচ্ছে এবং সেটা প্রমোশন হচ্ছে। এবং আমি জানি না, মানে এদের রোজগারও কত, একটা 2 টাকা কি 5 টাকা কি 5 টাকার প্যাকেট, সেটা দেওয়া বড় বড় সব 50 লাখ টাকার 1 কোটি টাকার দুধ, কি আরো অনেক বেশি টাকার, অক্ষয় কুমার, শাহরুখ খানের মতো লোকজন অ্যাড দিচ্ছে। তো তার মানে এদের প্রোডাকশন ভ্যালু কোথায় রয়েছে? এটা বানাতে মাত্র কইটুকু পয়সা খরচা হতে পারে, যে এত টাকার অ্যাডের পিছনে খরচ করে দিতে পারছে। ডক্টরবাবুর কাছে অনেক কথা শুনলাম, সবার শেষে একটা কথা ডক্টরবাবু, ইয়াং জেনারেশনের জন্য যারা এই ডেন্টাল প্রফেশনে আসতে চায়, তারা কিভাবে আসতে পারে, একটু আপনি ইয়াংদের জন্য বলুন। ডেন্টাল প্রফেশনে আসার জন্য নিট পরীক্ষা দিতে হবে। নিট পরীক্ষাতে যেরকম র্যাঙ্ক আসবে, তারপরে গভর্নমেন্টের কাউন্সেলিং আছে। এবার যারা গভর্নমেন্ট পেয়ে গেল তো ঠিক আছে, এখন তো অনেক প্রাইভেট কলেজ, পশ্চিমবঙ্গে বোধহয় 2টো প্রাইভেট কলেজ, কিন্তু অন্য স্টেটগুলোতে যেরকম কর্ণাটক হয়ে গেল, তারপর ওদিকে রাজস্থান হয়ে গেল, বিহার আছে, সব জায়গায় প্রচুর ডেন্টাল কলেজ আছে। যারা ইন্টারেস্টেড তারা কাউন্সেলিং এর মাধ্যমে ঢুকবে, ম্যানেজমেন্ট কোটা আছে, না কোটা। আজকে আমরা ডক্টরবাবুকে পেয়েছিলাম, ডক্টরবাবুর কাছে অনেক কৃতজ্ঞ আমরা। আজকে উনি সময় দিয়েছেন, এবং আপনারাও যে ধৈর্য ধরে ডাক্তারবাবুর কথা শুনলেন, আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ। আবার আমরা পরবর্তী দিনে নতুন কোনো অতিথিকে নিয়ে আসছি আমাদের এই পডকাস্ট চ্যানেলে। ততক্ষণের জন্য